হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি রাস্কিন বন্ডের লেখা বিখ্যাত একটি গল্প দ্য আইজ হ্যাবিট। এই গল্পটির বঙ্গানুবাদ আজ তোমাদের জন্য আমি করব। এই গল্পটির আরও দুটি নাম আছে। একটি নাম হলো আইজ আর নট হেয়ার, আরেকটি নাম হলো দ্য গার্ল অন দ্য ট্রেন। এই গল্পটি প্রকাশিত হয় কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ নামক একটি গল্প সংকলন বইয়ে। এই গল্পটি পাঠ করার আগে আমরা লেখক সম্বন্ধে একটু জেনে নেব। আমাদের লেখক রাস্কিন বন্ড 1934 সালের 19শে মে হিমাচল প্রদেশের কাসৌলি শহরে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন মাত্র 4 বছর, তখন তার মা তার বাবাকে ছেড়ে একজন পাঞ্জাবি মিস্টার হরির সাথে পালান, এবং তার বয়স যখন মাত্র 10 বছর, তখন তার বাবা মারা যান। তারপর তিনি দেরাদুনে তার দাদুর সাথে থাকতে শুরু করেন। সেখানে স্কুলে ভর্তি হয়ে প্রচুর প্রাইজ পান লেখালেখি করার জন্যে। এর পরবর্তীতে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি লন্ডনে পাড়ি দেন কাকিমার বাড়িতে। সেখানে তিনি 4 বছর থাকেন এবং সেখানেই তিনি তার প্রথম নোভেল দ্য রুম অন দ্য রুফ লেখেন। এছাড়াও বিভিন্ন ভূতের গল্প লেখেন তিনি। দিল্লিতে ফিরে এসে তিনি বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকের কাজ করেন। তার লেখাগুলি মূলত হিল স্টেশন এবং হিমালয়ান ফুট হিলসের ওপরে লেখা। তার বিখ্যাত কতগুলি গল্প সংকলনের নাম হলো যেমন গেরাল্ড অফ মেমোরিজ, ফানি সাইড আপ, টাইগার ফর এভার, দ্য লস্ট রুবি, দ্য ডেথ অফ ট্রিজ, স্কুল ডেজ, আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেরা ইত্যাদি। এছাড়াও তার বিখ্যাত নোভেলগুলির মধ্যে হলো দ্য রুম অন দ্য রুফ, এ ফ্লাইট অফ পিজিয়ন্স, দ্য রোড টু দ্য বাজার, দ্য ইন্ডিয়ান আই লাভ, অ্যাংরি রিভার, অনস আপন আ মনসুন টাইম ইত্যাদি। তিনি 1992 সালে তার গল্প সংকলন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা, এই গল্প সংকলনের জন্য 1992 সালে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান, এবং তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান 1999 সালে শিশুদের জন্য সাহিত্য লেখার জন্যে। এখন তিনি বর্তমানে মুসৌরিতে বসবাস করছেন। চলো তাহলে এবার গল্পটি শুরু করা যাক। I had the train compartment to myself up to রোহানা স্টেশন অবধি এই ট্রেন কম্পার্টমেন্ট না পুরোটাই আমার ছিল, অর্থাৎ আমি ছাড়া আর কেউ ছিল না ওই কম্পার্টমেন্টে। দেন তারপর আ গার্ল গট ইন, একটা মেয়ে প্রবেশ করলো। দ্য কাপল হু স হার অফ, স অফ শব্দের অর্থ হলো বিদায় জানানো। যে কাপেল অর্থাৎ দম্পতি যারা তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তারা তার পিতামাতা ছিল। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, ওই পিতামাতা দুজন খুবই উদ্বিগ্ন ছিল। অ্যাংসাস শব্দের অর্থ হলো উদ্বিগ্ন, কি সম্বন্ধে? অ্যাবাউট হার কমফোর্ট অ্যান্ড, তার ওই স্বস্তির ব্যাপারে। মেয়েটি একা একা যাবে, তাই তার স্বস্তির ব্যাপারে, মেয়েটা কতটা আরামে যাবে, এই জন্যে তার মা বাবা খুবই উদ্বিগ্ন ছিল। অ্যান্ড দ্য উইমেন, এবং ওই মহিলা, গেভ দ্য গার্ল, মেয়েটাকে দিলেন ডিটেইলড ইনস্ট্রাকশনস, বিস্তারিত বর্ণনা, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় জিনিসগুলো রাখতে হবে ট্রেনের মধ্যে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানালা দিয়ে বাইরের দিকে ঝোঁকা যাবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে অচেনা লোক, স্ট্রেঞ্জার শব্দের অর্থ হলো অচেনা লোক, কীভাবে অচেনা লোকদের সাথে কথাবার্তায় এড়িয়ে যেতে হবে, এইগুলি উপদেশ দিলেন। দে কল দেয়ার গুড বাইজ, তারপর তারা তাদের বিদায় জানালেন। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা রোহানা স্টেশন ছেড়ে চলে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, এখানে আই বলতে গল্পের স্পিকারের কথা বলা হয়েছে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, ওই সময়ে, অ্যাট দ্য টাইম ওই সময়ে, যেহেতু আমি পুরোপুরি অন্ধ ছিলাম। মাই আইজ, আমার চোখ দুটি, সেন্সিটিভ অনলি, শুধুমাত্র সংবেদনশীল ছিল, টু লাইট অ্যান্ড ডার্কনেস, কার প্রতি? শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি। আই ওয়াজ আনএবল টু টেল, তাই আমি বলতে পারবো না, হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটা কেমন দেখতে। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম, শি ওর স্লিপার্স, মেয়েটা হাওয়াই চপ্পল পরে আছে। ফ্রম দ্য ওয়ে, যেভাবে দে স্ল্যাপড, সে হাওয়াই চপ্পল দুটি ধাক্কা মারছিল বা চাপড় মারছিল, এগেনস্ট হার হিলস, তার হিলের উল্টো দিকে। ইট উড টেক মি সাম টাইম, এটাতে আমার কিছু সময় লাগবে, টু ডিসকভার, আবিষ্কার করার জন্যে, সামথিং, কিছু একটা,
অ্যাবাউট হার লুকস, তার সে কেমন দেখতে এই ব্যাপারটা আবিষ্কার করতে আমার কিছুটা সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস, এবং সম্ভবত আই নেভার উড, হয়তো আমি কখনোই আর জানতে পারবো না মেয়েটা কেমন দেখতে। অর্থাৎ আমাদের গল্পের কথক যেহেতু অন্ধ, তাই একবার ভাবছেন হয়তো জানতে পারবেন, পরক্ষণে আবার তার আশাভঙ্গ হয়ে যাচ্ছে যে হয়তো জানতে পারবেন না মেয়েটা কেমন দেখতে। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু আমার ভালো লেগেছে মেয়েটার কণ্ঠস্বর। ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এমনকি তার হাওয়াই চপ্পলের শব্দটা অবধি আমার ভালো লেগেছে। তখন হঠাৎ করে আমাদের গল্পের কথক মেয়েটাকে জিজ্ঞাসা করে ফেললেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি পুরোপুরি দেরাদুন অবধি যাবেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। কথা শোনার পর মেয়েটা একটা রিয়াকশন দিল। সেই রিয়াকশনে আবার আমাদের গল্পের কথা ভাবছে, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, হয়তো আমি কোনো একটা অন্ধকার কোণায় বসে আছি। কারণ মাই ভয়েস, আমার কণ্ঠস্বর স্টার্টেল হার, তাকে চমকে দিয়েছে। আমি যদি কোনো অন্ধকার কোণাতেই না বসে থাকবো, তাহলে আমার কথা মেয়েটাকে চমকে দেবে কেন? শি গেভ আ লিটল এক্সক্লামেশন, মেয়েটা একটুখানি অভিব্যক্তি প্রকাশ করলো, অ্যান্ড সেইড, এবং বলল, আই ডিড নট নো, আমি আসলে জানতাম না, এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, এখানে আর কেউ আছে কিনা। ওয়েল, বেশ, ইট অফেন হ্যাপেন্স, হ্যাঁ এটা প্রায়ই ঘটে, আমাদের গল্পের কথক বলছেন, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়ই ঘটে, দ্যাট যে পিপল উইথ গুড আইসাইট, ওই ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকজনেরা ফেল টু সি, দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের ঠিক সামনে কি রয়েছে। আসলে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আসলে তাদের দেখার জন্য এত কিছু রয়েছে যে অনেক সময় তারা সামনে জিনিসই দেখতে পায় না। আই সাপোজ, আমি মনে করি এখানে আমাদের গল্পের কথক অন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে চোখে দেখা মানুষের মতো অভিনয় করছে, তার অন্ধত্ব লুকাচ্ছে, এবং চোখে দেখার উপর একটা বড় বক্তৃতা দিচ্ছে। বক্তৃতা এখনো শেষ হয়নি। হোয়ারাস অন্যদিকে পিপল হু ক্যান নট সি, ওই যে লোকজন যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা খুব কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন, তাদেরকে গ্রহণ করতে হয় অনলি দ্য এসেনশিয়ালস, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো। অর্থাৎ তারা চারিদিকে নজর দিতে পারে না, সব পরিবেশ থেকে তার যেটুকু দরকার সেটুকুই সে গ্রহণ করে। এবং কোনগুলো গ্রহণ করে? হোয়াট এভার, যাই রেজিস্টার, ছাপ ফেলে যায়, টেলিংলি শব্দের অর্থ হলো সিগনিফিক্যান্টলি, অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে, অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের বাকি ইন্দ্রিয়গুলোর উপর। চোখ ছাড়া যে বাকি 4টি ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলোর ওপরে যেই জিনিসগুলো তাদের ইন্দ্রিয়গুলোর ওপরে বেশি করে ছাপ ফেলে যায়, শুধুমাত্র সেইগুলোই আমাদের অন্ধরা গ্রহণ করে প্রকৃতি থেকে। এটা আমাদের অন্ধের বক্তৃতা। তখন মেয়েটা বলল, আই ডিড নট সি ইউ ইদার, আমিও না আপনাকে খুব একটা দেখিনি। আই সেড, আমি বললাম, বাট আই হার্ড, কিন্তু আমি শুনতে পেলাম, ইউ কাম ইন, আপনি এসছেন। সরি, এটা মেয়েটা না, এটা ছেলেটাই বলল যে আমিও আপনাকে দেখিনি, কিন্তু আমি শুনতে পেয়েছি আপনি এসছেন। এইখানে দেখো, খেয়াল করে দেখো, আমাদের ছেলেটি যতই অন্ধত্ব লুকানোর চেষ্টা করুক না কেন, সে কিন্তু একবার বলে ফেললো যে আমি আপনাকে দেখিনি কিন্তু শুনতে পেয়েছি। তাহলে সে যদি দেখতেই পাবে, তাহলে দেখবে না কেন, শুধু শুনবে কেন? সে তাকিয়ে দেখতেই পারে, আসলে সে দেখতে পায়নি, মনের খেয়ালে ভুল করে সে কিন্তু কথাটা বলে ফেললো। যাই হোক, আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে, ইফ আই উড বি অ্যাবেল, আমি সক্ষম হব কি না, টু প্রিভেন্ট, আটকাতে, হার, মেয়েটিকে, ফ্রম ডিসকভারিং, আবিষ্কার করা থেকে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি যে অন্ধ, এটা আবিষ্কার করা থেকে মেয়েটাকে আমি আটকাতে পারবো কি না, এটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। প্রোভাইডেড শব্দের এখানে অর্থ হলো ইফ, যদি, আই কিপ টু মাই সিট, হ্যাঁ, যদি আমি আমার সিটে চুপচাপ বসে থাকি, আই থট, আমি মনে করি, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, তাহলে ব্যাপারটা খুব একটা কঠিন হবে না, অর্থাৎ আমি সহজেই অন্ধত্বটা লুকোতে পারবো। দ্য গার্ল সেইড, তখন মেয়েটা বললো, ওই আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর। মেয়েটাকে প্রশ্ন করেছিল আমাদের গল্পের কথক যে তুমি কোথায় যাচ্ছ? তখন মেয়েটি এতক্ষণ পরে উত্তর দিল, আমি নেমে পড়বো অ্যাট সাহারানপুর। সেখানে কি হবে? মাই আন্ট, আমার কাকিমা, ইজ মিটিং মি দেয়ার, আমার সাথে ওখানে দেখা করে নেবে। যেই মাত্র কাকিমার কথা শুনেছে যে কাকিমা দেখা করতে আসছে, সঙ্গে সঙ্গে আমাদের গল্পের কথাটি একটু মজা করে বলছে, ওরে বাবা, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, তাহলে তো তোমার সাথে বেশি ভাব জমানো যাবে না, হ্যাঁ, কারণ আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, আমি খুব ভালো করে জানি কাকিমারা খুব ভয়ঙ্কর প্রাণী হয়, কাছে কামড়ে টামড়ে যদি দেয়, তোমার সাথে তো বেশি ভাব জমানো যাবে না, একটু মজা করে বললো। তখন মেয়েটাও ভদ্রতার খাতিরে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? শি আস্কড, মেয়েটা জিজ্ঞাসা করলো। তখন ছেলেটা বললো, টু দেরা, ওই প্রথমে দেরাদুন যাবো।
অ্যান্ড দেন টু মুসৌরি, তারপর মুসৌরি যাব। যেই না শুনেছে মুসৌরি যাব, তখনই মেয়েটা বলতে শুরু করলো, ও হাউ লাকি ইউ আর, আরে বাবা তুমি কি ভাগ্যবান গো, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, ইস আমি যদি মুসৌরি যেতে পারতাম, আই লাভ দ্য হিলস, আমার পাহাড় যে কী ভালো লাগে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। মেয়েটা যেহেতু এখানে অক্টোবর মাসের উপর জোর দিল, ছেলেটা কি আর তখন আর অক্টোবরকে এড়িয়ে যেতে পারে? তখন ছেলের মেয়েটার কথাতে জোর দেওয়ার জন্য ছেলেটা তখন চিৎকার করে বলল, ইয়েস, একদম ঠিক, দিস ইজ দ্য বেস্ট টাইম, ওইটাই সব থেকে সঠিক সময়, ঠিক বলেছো তুমি, অক্টোবরটা সব থেকে বেটার টাইম, বেস্ট টাইম। আই সেড, আমি বললাম, কীভাবে বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতির ওপর নির্ভর করে, অর্থাৎ একসময় আমাদের গল্পের কথা দেখতে পেত, সেই স্মৃতির ওপর নির্ভর করে এখন বলে ফেললো যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। কেন বেস্ট টাইম? কারণ কি? এই প্রশ্নটা খুব আসে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, অক্টোবর মাসে পাহাড়গুলো ঢাকা থাকে বন্য ডালিয়া ফুলে। দ্য সান ইজ ডেলিশিয়াস, ওই সময় সূর্যগুলো খুব মনোরম থাকে, অর্থাৎ সূর্যের আলোর খুব একটা জোর থাকে না। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলা, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার, তুমি আগুনের সামনে বসতে পারো, অ্যান্ড কাঠের আগুনের সামনে বসতে পারো, অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, একটুখানি ব্র্যান্ডি মদ খেতে পারো। আর কি অক্টোবর মাসে আর কি রয়েছে? মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান, ওই সময় বেশিরভাগ ট্যুরিস্টগুলো চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, ওই সময় আমাদের রাস্তাঘাট পুরোপুরি নিস্তব্ধ থাকে, অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় জনমানব শূন্য থাকে। ইয়েস, ঠিক বলেছো, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হলো সব থেকে ভালো সময়। এই প্রশ্নটা আসে অক্টোবর মাসে পাহাড়ের বর্ণনা। এত কিছু শুনে দেখো, একটা অচেনা মেয়ের সাথে কিন্তু অনেক কথা বলা যায়, কিন্তু হঠাৎ করে মদের প্রসঙ্গ, রোমান্টিক বর্ণনা, এগুলো করা যায় না। হাজারক সে একটা মেয়ে এবং মেয়েটি অচেনা। এই কথা শুনে শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটা পুরো চুপ করে গেল। যখনই মেয়েটা চুপ করে গেল, আমাদের গল্পের কথা তখন ভাবতে শুরু করলো, আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ড হ্যাড টাচড হার, আমার কথাগুলো কি তার মনকে স্পর্শ করলো, তারা কি খারাপ লাগলো? হোয়েদার শি থট মি আ রোম্যান্টিক ফুল, নাকি সে আমাকে রোম্যান্টিক ফুল ভাবলো? এই রোম্যান্টিক শব্দের অর্থ হলো যাদের মধ্যে রোম্যান্স ভাব রয়েছে, এবং ফুল শব্দের অর্থ হলো রোম্যান্স করতে গিয়ে যারা বড্ড বাড়াবাড়ি করে ফেলে, বোকামি করে ফেলে, তাদেরকে বলা হয় রোম্যান্টিক ফুল। তাহলে কি ওই লোকটি আমাকে ওই মেয়েটি আমাকে রোম্যান্টিক ফুল ভাবলো? তারপর আই মেড এ মিস্টেক, বিখ্যাত লাইন, তারপর আমি একটা ভুল করলাম। কি ভুল? হঠাৎ করে আমি প্রশ্ন করে বসলাম, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আমি জিজ্ঞাসা করে ফেললাম মেয়েটাকে, এই বলো না, বাইরেটা কেমন, বাইরের দৃশ্যটা কেমন? এই কথা শুনে মেয়েটা কিন্তু কোনো উত্তর দিল না। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। আমাদের গল্পের কথা ভাবছিল যে প্রশ্নটা শুনে হয়তো মেয়েটা খুব কৌতূহলী হবে, যে এরকম প্রশ্ন করছে কেন, যে লোকটা চোখে দেখতে পায় সে তো নিজেই দেখতে পারে। কিন্তু তাকে দেখে মনে হলো এই প্রশ্নটার মধ্যে সে কিছু নাথিং স্ট্রেঞ্জ, কোনো কিছু অদ্ভুত কিছু লক্ষ্য করলো না। হ্যাড শি নোটিসড অলরেডি, মেয়েটা কি অলরেডি দেখে ফেলেছে? দ্যাট আই কুড নট সি, যেটা আমি দেখতে পাচ্ছি না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সন্দেহটাকে পুরোপুরি দূর করে দিল। মেয়েটা একটু ইগো নিয়ে বললো, হ্যাঁ, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, হ্যাঁ তুমি নিজে দেখছো না কেন, জানলার বাইরেটা কেমন? সে জিজ্ঞাসা করলো, সে কানা লোকটাকে বললো তুমি দেখছো না কেন? লোকটা হাজার কানা হোক, একটা মেয়ে তাকে দেখতে বলেছে, এবার মেয়েটার কথা রাখতে হবে, তাই সে এবার আমাদের গল্পের কথক এবার দেখবে, খুব মজা লাগবে দেখবে জায়গাটাতে। সঙ্গে সঙ্গে আই মুভ ইজিলি অ্যালং দ্য ভার্থ, আমি খুব আস্তে আস্তে ওই বসার জায়গা বরাবর এগিয়ে গেলাম, অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, এবং ওই জানালার চৌকাঠটাকে হাতে পেলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, ভাগ্য ভালো জানলাটা খোলাই ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এটার দিকে মুখ করে তাকালাম। মেকিং আ প্রিটেন্স, একটা ভান করলাম, প্রিটেন্স শব্দের মধ্যে ভান করা, এমন একটা ভান করলাম অফ স্টাডিং, যেন আমি দেখতে পাচ্ছি দ্য ল্যান্ডস্কেপ, পরিবেশটা দেখতে পাচ্ছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং শব্দের অর্থ হলো হাঁপানো, আমি শুনতে পাচ্ছি ইঞ্জিনের হাঁপানোর শব্দ। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘর শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আইস, এবং মনের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, আই কুড সি, আমি দেখতে পাচ্ছি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, ওই রেল লাইনের ধারে টেলিগ্রাফ পোস্টগুলো ফ্ল্যাশিং বাই, দ্রুত এসেই চলে যাচ্ছে, ফসফস করে আসছে আর চলে যাচ্ছে। তখন আমি যে সত্যি দেখতে পাচ্ছি, এটাকে আরও কনফার্ম করার জন্য আমি মেয়েটাকে বললাম, এই হ্যাভ ইউ নোটিসড, এই তুমি কি দেখেছো? আই ভেঞ্চার, একটু সাহস করেই বললাম, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, দেখো মনে হচ্ছে যেন গাছগুলো ছুটছে আর আমরা যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তখন মেয়েটাও খুব স্মার্টলি উত্তর দিল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হ্যাঁ এমনটাই সবসময় ঘটে, সে বললো। হ্যাঁ, তখন মেয়েটা আরেকটু জিজ্ঞাসা করলো, আচ্ছা ডু ইউ সি এনি অ্যানিমালস,
তুমি কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছ বাইরে? তখন আমাদের গল্পের স্পিকার খুব কনফিডেন্টলি বলল, নো, না না না, একদম দেখতে পাচ্ছি না। আই আনসার কোয়াইট কনফিডেন্টলি। আমি উত্তর দিলাম পুরোপুরি একদম আত্মবিশ্বাসের সাথে। কারণ কি? আই নিউ, আমি খুব ভালো করে জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। আমি খুব ভালো করে জানতাম দেরাদুনের ধারে কাছে জঙ্গলে কোনো জীবজন্তু আর নেই। তাই আমি খুব জোর দিয়ে বললাম, না, কোনো জীবজন্তু আমি দেখতে পাচ্ছি না। তারপর আমি কী করলাম? আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানালা থেকে মুখ ঘোরালাম, অ্যান্ড ফেস দ্য গার্ল, তারপরে মেয়েটার মুখোমুখি হলাম, অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, তারপরে কিছুক্ষণের জন্য আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। হঠাৎ করে আমাদের গল্পের কথক একটা সাহসী কথা বলে ফেললো। কথাটা কি? সেই বিখ্যাত লাইন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এই তোমার মুখখানা না খুব মজাদার। আমাদের গল্পের কথক অন্ধ, কানা, তার সত্ত্বেও দেখো মেয়েটার সাথে ফ্লার্ট করতে চাচ্ছে না। ও যদি চোখে দেখতে পারতো তাহলে কী করতে ভাবো? সে অন্ধ হয়ে একটা মেয়েকে বলছে, একটা অচেনা মেয়েকে বলছে, এই তোমার মুখটা না খুব মজাদার। আই রিমার্ক, আমি উক্তি করলাম, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। আরে বাস, আমি তো খুব সাহসী হয়ে যাচ্ছি। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু আমি জানি আমার উক্তিটা একটা নিরাপদ উক্তি। নিরাপদ কেন? কারণ আমি জানি ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। খুব কম মেয়েই কী করতে পারে? ফ্ল্যাটারিকে আটকাতে পারে। ফ্ল্যাটারি শব্দের অর্থ হলো তোষামত করা। কোনো মেয়েকে যদি তার সৌন্দর্য নিয়ে তোষামত করা হয়, ভালো হয়, সে তার কিন্তু ভালো লাগতে বাধ্য। সে হয়তো সামনাসামনি প্রকাশ করবে না সেটা, কিন্তু তার মনে মনে কিন্তু ভালো লাগবে। এই সুযোগটা নিয়ে আমাদের গল্পের কথক বলে ফেললেন, তোমার না মুখটা খুব মজাদার। আর মেয়েটা তখন রেসপন্স দিল, সে লাফড প্লেজেন্টলি। মেয়েটা খুব মৃদুভাবে হাসলো। ক্লিয়ার রিঙ্গিং লাফ, একটা পরিষ্কার খিলখিলে হাসি। তখন মেয়েটা তাকে উত্তর দিল, হ্যাঁ, ইট ইজ নাইস টু বি টোল্ড। হ্যাঁ, শুনতে ভালো লাগে। আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মুখটা আমার খুব মজাদার। বাট কিন্তু জানো, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। কিন্তু আমি তো এটা শুনে শুনে পুরো ক্লান্ত হয়ে গেলাম। লোকজন বলে আমার মুখটা নাকি সুন্দর, তুমি বলছো আমার মুখটা মজাদার, আর আমি এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেলাম আমার মুখটা নাকি সুন্দর। এই কথাটা আমাদের গল্পের কথাকে খুব গায়ে লেগেছে। আমাদের গল্পের কথা বলছে মুখটা ইন্টারেস্টিং, কিন্তু মেয়েটা দাবি করছে সবাই বলে মুখটা নাকি সুন্দর। তাহলে মিললো না কথা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাদের গল্পের কথাকে একটু রাগ করলো। তখন রাগ করে বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস। তার মানে তোমার মুখটা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ আমি ভাবলাম হয়তো মুখটা মজাদার হবে। কিন্তু দেখলো একটা অচেনা মেয়ের সাথে যদি রাগ করে তাহলে গল্প করা বন্ধ হয়ে যাবে। তার থেকে বরং একটু নিজেই নতস্বীকার হয়ে তখন আমাদের গল্প কথা বললো, হ্যাঁ, হ্যান্ড অ্যালাউড আই সেই। তখন আমি জোরে বললাম, হ্যাঁ, ওয়েল, বেশ, এমনও তো হতে পারে। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। একটা মজাদার মুখ তো সুন্দরও হতে পারে। হ্যাঁ, একটা মুখের মধ্যে মজাদার ভাব এবং সৌন্দর্য দুটো তো একসাথে থাকতেই পারে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মেয়েটা কিন্তু মিস করেনি। মেয়েটাও বুঝতে পেরেছে ছেলেটা রাগ করেছে এবং ছেলেটা মেকআপ দিচ্ছে। তখন মেয়েটা বলছে, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান। এই তুমি না খুব সাহসী যুবক। সে বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু তুমি এত সিরিয়াস কেন? কোনো মেয়ের মুখ থেকে যদি এমন কথা শোনা যায় তুমি খুব সাহসী পুরুষ, তখন কোনো একটা ছেলের অবস্থা কিন্তু শোচনীয় হবে। মানে ছেলেটা খুব দুর্বল হবে মেয়েটার প্রতি এবং খুব মজাও পাবে। সেই অবস্থা হলো আমাদের গল্পের কথাকে। তখন আমি ভাবলাম, মেয়েটার কথা শুনে আমি ভাবলাম, তখন দ্যাট আই উড ট্রাই টু লাভ, আমি হাসবো ফর হার, তার কথার জন্য। কিন্তু বাট কি, দ্য থট অফ লাফটার, হাসির ভাবনাটা অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, আমাকে আরও বেশি সমস্যা জর্জরিত করে ফেললো। হ্যাঁ, এবং একাকী করে ফেললো। কারণ আমি একা হাসছি, মেয়েটা হাসছে না, কারণ বোকাও লাগছে ব্যাপারটা। তাই আমি আর হাসতে পারলাম না। তখন কথা চালিয়ে যেতে হলো আমাদের। কথা চালিয়ে যাওয়ার জন্য আমাদের গল্পের কথা বললো, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। খুব দুঃখের সাথে বললো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার স্টেশনে পৌঁছবো জানো। আমি বললাম। আমাদের গল্পের কথক এখানে আশা করছিল হয়তো মেয়েটা বলবে, আরেকটু সময় থাকলে ভালো লাগবে, তোমার সাথে গল্প করে ভালোই লাগছে। এই কথাটা শোনার জন্যই আমাদের গল্পের কথা মনে করিয়ে দিল তোমার স্টেশন কিন্তু খুব কাছেই। কিন্তু মেয়েটা কিন্তু ওইরকমভাবে উত্তর দিল না। মেয়েটা উত্তর দিল অন্যভাবে, থ্যাংক গুডনেস, আরে ঈশ্বরকে অনেক ধন্যবাদ, ইট ইজ আ শর্ট জার্নি, আমার জার্নিটা খুব শর্ট। আর আই ক্যান নট বিয়ার টু সিট ইন ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি আবার 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। ভাগ্যিস জার্নিটা খুব ছোটো। মেয়েটার ভালো লাগছে না বসে থাকতে, কিন্তু সে আমাদের গল্পের কথাকে কিন্তু ভাবনা অন্য। সে কী ভাবছে, ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি কিন্তু পুরোপুরি প্রস্তুত ছিলাম টু সিট দেয়ার, সেখানে বসে থাকার জন্য, ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো সময়ের জন্য, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শোনার জন্য। তোমার ভালো না লাগলো, তোমার কথা শোনার জন্য আমি যে কোনো লেন্থের সময়ের জন্য বসে থাকতে প্রস্তুত। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরের মধ্যে ছিল
পাহাড়ি ঝর্ণার উচ্ছলতা। অ্যাজ সুন অ্যাজ যেইমাত্র সি লেফট দ্য ট্রেন, যেইমাত্র মেয়েটি ট্রেনটা ছেড়ে চলে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এনকাউন্টার শব্দের অর্থ হলো আলাপ। মেয়েটা হয়তো আমাদের এই ছোট্ট আলাপটার কথা ভুলে যাবে, বাট কিন্তু ইট উড স্টে উইথ মি। এই আলাপটা আমার মধ্যে রয়ে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমাদের ভ্রমণের বাকি অংশ। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এমনকি ভ্রমণ শেষ হওয়ার পরেও এই আলাপটা আমার হৃদয়ের মধ্যে, এই দেখা হওয়া কথাবার্তা আলাপটা হৃদয়ের মধ্যে রয়ে যাবে অনেকক্ষণ অবধি। সঙ্গে সঙ্গে দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রাইকড, ইঞ্জিনের বাঁশি জোর করে বেজে উঠল। দ্য ক্যারিয়েজ হুইল চেঞ্জ দেয়ার সাউন্ড, কামরার চাকাগুলো তাদের শব্দ পরিবর্তন করলো, অ্যান্ড রিদম এবং ছন্দ পরিবর্তন করলো, অর্থাৎ ট্রেনটা স্টেশনে ঢুকছে। সঙ্গে সঙ্গে দ্য গার্ল গট আপ, মেয়েটা উঠে দাঁড়ালো, অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, তার জিনিসগুলো নিতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড, আমি তখন ভাবছি, ইফ শি ওর হার হেয়ার ইন বান, সে কি তার চুল কি খোপা করে বেঁধেছে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, নাকি চুলগুলো বিনুনি করে বাঁধা, পারহ্যাপস সম্ভবত ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, নাকি চুলগুলো আলগা করে ঝোলানো ওভার আর শোল্ডার, তার কাঁধের উপরে, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি চুলগুলো খুব ছোটো করে কাটা। মেয়েটার সব ব্যাপারে আমাদের গল্পের কথা ইন্টারেস্ট নিচ্ছে, এই চুলের ব্যাপারেও কিন্তু ইন্টারেস্ট নিতে ছাড়লো না। তার খুব জানতে ইচ্ছে করছে চুলটা ছোটো না বড় না, বিনুনি করা না খোপা করা। সঙ্গে তারপর দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড, ট্রেনের বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স, কুলিদের চিৎকার শোনা যাচ্ছে, অ্যান্ড ভেন্ডার্স এবং বিক্রেতাদের চিৎকার শোনা যাচ্ছে, এবং তার মধ্যে শোনা যাচ্ছে অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিয়েজ ডোর, কামরার দরজার কাছে শোনা যাচ্ছে একটা মহিলার উচ্চ স্বরে কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দ্যাট ভয়েস, ওই কণ্ঠস্বরটা মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, অবশ্যই হবে মেয়েটার কাকিমার, যেই কাকিমা তাকে সাহারানপুর স্টেশনে নিতে আসছে। মেয়েটা শেষ কথা বলে গেল, গুড বাই, শুভ বিদায় বন্ধু, আর দেখা হবে না। দ্য গার্ল সেড, মেয়েটা বলল। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, মেয়েটা না আমার খুব কাছেই দাঁড়িয়েছিল, সো ক্লোজ, এত কাছে দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুলের গন্ধ ওয়াজ ট্যান্টালাইজিং, আমাকে আকর্ষিত করছিল, আমাকে প্রলুব্ধ করছিল। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি চাইলাম আমার হাতটাকে উপরে তুলতে, অ্যান্ড টাচ হার হেয়ার, তার চুলটাকে স্পর্শ করবো, বাট সে মুভ দেয়, কিন্তু সে ততক্ষণে সরে গেছে। যা, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, শুধুমাত্র তার ওই চুলের পারফিউমের গন্ধটা সেখানে লিঙ্গার্ড ছিল, বিরাজ করছিল, হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। হঠাৎ করে আমি শুনতে পেলাম, দেয়ার ওয়াজ সাম কনফিউশন, একটা 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 ঝামেলার শব্দ শুনতে পেলাম। ইন দ্য ডোরওয়ে, ওই রেলগাড়ির দরজার মুখে একটা ঝামেলার শব্দ শুনতে পেলাম। ঝামেলাটা কি? ম্যান, একজন মানুষ গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, কামরার মধ্যে ঢুকেই স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, হঠাৎ করে ক্ষমা চাইলো। স্ট্যামার্ড শব্দের অর্থ হলো তোতলানো, অ্যাপোলজি মানে ক্ষমা, অর্থাৎ তুতলিয়ে তুতলিয়ে ক্ষমা চাইলো। মানে এত দ্রুততার মধ্যে মানুষটি ছিল, এত ব্যস্ত ছিল, ক্ষমাটাও ঠিকমতো চাইতে পারলো না। হ্যাঁ, ক্ষমাটা যেন মুখে বেঁধে বেঁধে যাচ্ছে। আসল ঘটনাটা ঘটেছে যখন মেয়েটি ট্রেন থেকে নামছে, একজন প্যাসেঞ্জার নতুন প্যাসেঞ্জার ট্রেনে উঠছে, তাই দুজনের মধ্যে ধাক্কা হয়েছে, তাই আমাদের ওই নতুন প্যাসেঞ্জার থার্ড প্যাসেঞ্জারটি মেয়েটির কাছে ক্ষমা চাইলো। দেন দ্য ডোর ব্যাং, তারপর দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, এই গোটা পৃথিবীটা আমার কাছে আবার রুদ্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বসার জায়গায় ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, আমাদের গার্ডম্যান তার বাঁশিটা বাজালো। অ্যান্ড উই মুভ অফ, এবং তারপর আমরা চলতে শুরু করলাম। অনস এগেইন, আরও একবার। আই হ্যাড এ গেম টু প্লে, আমাকে আবার খেলা খেলতে হবে। অ্যান্ড নিউ ফেলো ট্রাভেলার, সঙ্গে আবার নতুন প্যাসেঞ্জার, নতুন করে খেলা শুরু করতে হবে, সঙ্গে এবার আবার নতুন প্যাসেঞ্জার। দ্য ট্রেন গ্যাদার স্পিড, আমাদের ট্রেনটা স্পিড সংগ্রহ করেছে। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, আমাদের চাকাগুলি তাদের গান ধরেছে। দ্য ক্যারিয়েজ গ্রোন, কামরাগুলো গোঙাতে শুরু করেছে। অ্যান্ড শুক, এবং দুলতে শুরু করেছে। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি পেলাম জানলাটা। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, তার সামনে গিয়ে আমি বসলাম। স্টিয়ারিং ইনটু দ্য ডিলাইট, আমি বাইরে আলোর দিকে তাকিয়ে রইলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যে আলোটা আমার কাছে পুরোপুরি অন্ধকারের মতো লাগছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, কত কি ঘটে যাচ্ছিল জানলার বাইরে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা একটা মজাদার চমৎকার একটা খেলা হতো। গেসিং, অনুমান করাটা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কী হচ্ছে এই ব্যাপারটা গেস করা খুব মজার একটা ব্যাপার হতো।
হঠাৎ করে দ্য ম্যান, ওই থার্ড প্যাসেঞ্জার, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে কিনা ওই কামরায় ঢুকেছে, সে ব্রোক ইন্টু মাই রিভারি। রিভারি শব্দের অর্থ হলো ডে ড্রিম। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। যে লোকটা কামরায় ঢুকলো সে আমার দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। এবং ভেঙে দিয়ে কীভাবে ভাঙলো, তার প্রথম কথা কী ছিল, একটু তাকে একটু মেয়েটা, আমাদের অন্ধ কতককে একটুখানি ব্যঙ্গ করেই বলছে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি কিন্তু খুব হতাশ হবে। সে বললো, সে বললো, কেন হতাশ হবে? কারণ আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি ততটা ধারে কাছেও অ্যাট্রাকটিভ না, এই ট্রাভেলিং কম্প্যানিয়ান, একজন ভ্রমণ সঙ্গী হিসাবে, অ্যাজ দ্য ওয়ান, ওই 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 তার মতো, হু জাস্ট লেফট, যে এইমাত্র চলে গেল। অর্থাৎ আমাদের নতুন প্যাসেঞ্জার উঠেই বুঝতে পেরেছে এতক্ষণ কামরায় মাত্র দুজন ছিল, একজন ছেলে একজন মেয়ে। তাই ছেলেটি নিশ্চয়ই ভালোই মজার মধ্যে ছিল। সেইটাকে ব্যঙ্গ করে আমাদের লেখক, আমাদের থার্ড প্যাসেঞ্জার বলছে যে তুমি না আমাকে দেখে একটু ডিসঅ্যাপয়েন্ট হবে, কারণ আগে যেজন নেমে গেল তার মতো কিন্তু আমি অতটা অ্যাট্রাকটিভ না, কারণ উনি মেয়ে ছিলেন, আমি ছেলে, তো কী করে তোমার কাছে আমি অ্যাট্রাকটিভ হব। এই ব্যঙ্গটা কিন্তু আমাদের গল্পের কথক কিন্তু ধরতে পারলো না। সে কিন্তু মেয়েটার চিন্তায় এখনও বিভোর। সে মেয়ে তখন জিজ্ঞাসা করলো, সে তখন মেয়েটার ব্যাপারে বলতে শুরু করলো, হ্যাঁ, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। ঠিক বলেছো, মেয়েটা না চমৎকার মেয়ে ছিল। আমি বললাম, আচ্ছা, ক্যান ইউ টেল মি, তুমি কি আমায় বলতে পারো, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? মেয়েটার চুল ছোটো ছিল না বড় ছিল? হ্যাঁ, তুমি কি আমায় বলতে পারো? এখনও কিন্তু সেই চুল নিয়ে ভাবনার মধ্যে পড়ে আছে। তখন আমাদের থার্ড প্যাসেঞ্জার বলছে, আই ডোন্ট রিমেম্বার, আমার না ঠিক মনে পড়ছে না। সে বলল, সাউন্ডিং পাজেলড, অবাক হওয়ার ভান করে, অবাক হয়ে সে বলল, চমকে গিয়ে সে বলল যে আমার ঠিক মনে পড়ছে না। চমকে যাওয়ার কারণটা কি? একটা অচেনা লোককে হঠাৎ করে একটা অচেনা মেয়ের ব্যাপারে চুল নিয়ে প্রশ্ন করবে, এটা খুব পাজেলড লাগলো, সাউন্ডিং পাজেলড লাগলো তার কাছে। তাই সে বলল, আমার না ঠিক মনে পড়ছে না। ইট ওয়াজ হার আইজ আই নোটিস, আমি যেটা লক্ষ্য করেছি সেটা চুল নয়, সেটা হলো তার চোখ দুটো আমি লক্ষ্য করেছি, নট আর হেয়ার, তার চুল না। শি হ্যাড বিউটিফুল আইস, জানো, তার চোখ দুটো না চমৎকার সুন্দর ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু চোখ দুটো তার কোনো কাজেই লাগে না। কারণ কি? শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, আর ও তো পুরো অন্ধ ছিল। ডিড নট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করোনি? ঠিক এইখানেই আমাদের গল্পটা শেষ হচ্ছে। অদ্ভুতভাবে একদম পারফেক্ট একটি ছোট গল্পের মতো, ছোট গল্পে যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সমস্ত রকম বৈশিষ্ট্যগুলো বজায় রেখে আমাদের রাস্কিন বন্ড গল্পটি এখানে শেষ করলো। যেন মনে হচ্ছিল গল্পটি আরেকটু হলে ভালো হতো, যেন মনে হচ্ছিল সেকেন্ড পার্টে বা পরবর্তীতে মেয়েটার সাথে ছেলেটার আবার দেখা হবে, কিন্তু গল্পটা এখানে শেষ করে দিল। এবার আসা যাক গল্পের নামকরণে। গল্পের নামের মধ্যে দেখো, গল্পের নামটা হলো দ্য আইজ হ্যাবিট। এর অর্থ কি? এখানে দ্য আইজ বলতে চোখ, হ্যাভ মানে আছে, ইট মানে এটা, চোখের আছে এটা, কিন্তু দুজন আমাদের মেন চরিত্র, দুজনের তো চোখই নেই, তারা তো দেখতেই পায় না। তাহলে এখানে কোন চোখের কথা বলা হচ্ছে? এখানে যে চোখের কথা বলা হচ্ছে সেটা হলো ইনার আইজ, অর্থাৎ মনের চোখ, মানুষ চক্ষু। তাহলে এখানে যদি আইজ শব্দের অর্থ আমরা মানুষ চক্ষু ধরি, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা এইরকম দাঁড়াচ্ছে, দ্য ইনার আইজ হ্যাবিট। এই ইটটা হলো পাওয়ার, ইট শব্দের অর্থ হলো পাওয়ার, ক্ষমতা। অর্থাৎ কি? যে মনের চোখের আছে একটা ক্ষমতাটা কি? দেখো, তোমরা পুরো গল্পে লক্ষ্য করলে আমাদের নায়কও অন্ধ, নায়িকাও অন্ধ, প্রধান দুটি চরিত্রই অন্ধ। তাহলে অন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু দুজন এত সুন্দরভাবে সমস্ত কিছু বর্ণনা করে গেল, সমস্ত কিছু কথাবার্তা বলে গেল যেন তারা কথা বলতে পারে। শুধুমাত্র একটা জিনিসের জোরে তারা এটা করতে পারলো, সেটা হচ্ছে মনের চোখ। তারা মাংস চক্ষু দিয়ে হয়তো পরিবেশটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু মনের চোখ দিয়ে তারা পরিবেশটাকে অনুভব করতে পারছে, দেখতে পাচ্ছে। তাই আমাদের কবি লেখক এই গল্পটার নাম দিল মনের চোখের আছে এই ক্ষমতা। অর্থাৎ এই এত সুন্দর বর্ণনা করা ক্ষমতা, এত সুন্দর গল্পটাকে ফুটিয়ে তোলার ক্ষমতা, অভিনয় করার ক্ষমতা একমাত্র কার আছে? এই মনের চোখের আছে। আশা করছি তোমরা গল্পটা বুঝলে। এই গল্পের সমস্ত রকম প্রশ্ন উত্তর তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে গল্পের প্রশ্ন উত্তরের জন্য। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।